2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা অপসংস্কৃতি পশ্চিমবাংলায় চালু হয়েছে যে কেউ মারা গেলে তিনি প্রবাদ প্রতিম মানুষ হতে পারেন বা সাধারণ মানুষ হতে পারেন, সেই মরদেহ নিয়ে রাজনীতি। রশিদ খানকে রাত্রি 2টোর সময় থানা থেকে ফোন করে বলছে আপনি থানায় আসুন। তার স্ত্রী, তার মেয়ে ফোনে থানার অফিসারের সঙ্গে যোগাযোগ করে বলছে যে কি হয়েছে বলুন, কি বিষয়, না আলোচনা করব না, আপনারা এখনই থানায় আসুন। মধ্যরাত্রে থানায় আসতে বলা হচ্ছে ওস্তাদ রশিদ খানের মতো একজন প্রবাদ প্রতিম শিল্পী এবং তার পরিবারের মহিলা সদস্যদের। সারা পশ্চিমবাংলায় তখন একটা ধিক্কারের ঝড় উঠেছিল এবং আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনি ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন আমরা শুনিনি। উনি কি রশিদ খানের বাড়ি একবার গিয়েছিলেন, গিয়ে ক্ষমা চেয়েছিলেন যে আমার পুলিশ যা আচরণ করেছে আমি তার জন্য ক্ষমা প্রার্থী? কাজেই মানুষ মারা গেল আর এর সঙ্গে আমার এমন নিয়মিত যোগাযোগ যে উনি যে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, এই খবরটাও কিন্তু মাননীয়ার কাছে ছিল না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। রশিদ খানের মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক তরজা তুঙ্গে। সোশ্যাল নেটওয়ার্ক জুড়ে একাধিক জায়গায় বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে এই রশিদ খানকেই নাকি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুলিশের দ্বারা কিছু সময় হেনস্থা হতে হয়েছিল। যদিও মধুরানো সমপয়ের মতো আলটিমেটলি রশিদ খানকে গান স্যালুট দিয়ে বিদায় জানাবে রাজ্য সরকার। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব পশ্চিমবঙ্গ সরকারের শ্যামল কুমার মিত্র। প্রথমে এটা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। আলটিমেটলি রশিদ খানের এই বিদায় বার্তায় যে বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে, আলটিমেটলি মানুষকে মনে করিয়ে দেওয়া যে কিভাবে রশিদ খান ট্রিটেড হয়েছেন, আপনি যদি একটু বলেন। দেখুন, প্রথমেই ওস্তাদ রশিদ খান একজন প্রবাদ প্রতিম শিল্পী, পদ্মভূষণ পেয়েছেন, ভারতের সর্বোচ্চ সম্মান। তার এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করছি। তার পরিবার পরিজনকে, শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কালকে যেটা সবথেকে খারাপ লাগলো, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা অপসংস্কৃতি পশ্চিমবাংলায় চালু হয়েছে যে কেউ মারা গেলে তিনি প্রবাদ প্রতিম মানুষ হতে পারেন বা সাধারণ মানুষ হতে পারেন, সেই মরদেহ নিয়ে রাজনীতি। আপনারা দেখেছেন যে যখন এরা ক্ষমতায় আসেনি তখন সিঙ্গুরে তাপসী মালিকের ওই মর্মোদ্ভূত যে মরদেহ, যেটা দেখা যায় না, সেই মরদেহ ফ্লেক্স ছাপিয়ে এনারা রাজনীতি করেছিলেন। তাই রশিদ খানের এতে হাসপাতালে গিয়ে কালকে তার পরিবার পরিজনকে পাশে দাঁড় করিয়ে মাননীয়া বললেন যে ওনার সাথে তার নিয়মিত যোগাযোগ এবং তাকে নাকি মা ডাকতেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বক্তব্য যদি আমরা সত্যি বলে ধরে নিই তাহলে রশিদ খানের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক মা ছেলের। তো এই রশিদ খান, আমি যদি আমার স্মৃতি যদি খুব বিশ্বাসঘাতকতা না করে, 2022 সালের 7ই ডিসেম্বর একটা ফাংশন করে রাত্রি 2টোর সময় বাড়িতে ফিরেছেন এবং তার যে সহশিল্পী দিল্লিতে থাকেন, দিল্লির একটা ইউনিভার্সিটির অধ্যাপক, তাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে যাচ্ছেন তার ম্যানেজার। সেই সময় এয়ারপোর্টে যাওয়ার পথে রাস্তায় পুলিশ আটকেছে এবং পুলিশ টাকা চাইছে। ম্যানেজারের কাছে টাকা নেই, শুধু সামান্য আছে ওই পার্কিং ফিয়ের মতো। তো ম্যানেজার কাকুতি মিনতি করছে যে আমি টাকা দিতে পারবো না। তখন বলছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস দিয়ে দেবো এবং তাদের থানায় নিয়ে চলে গেছে। রশিদ খানকে রাত্রি 2টোর সময় থানা থেকে ফোন করে বলছে আপনি থানায় আসুন। ভাবুন, তার স্ত্রী, তার মেয়ে ফোনে থানার অফিসারের সঙ্গে যোগাযোগ করে বলছে যে কি হয়েছে বলুন, কি বিষয়, না আলোচনা করব না, আপনারা এখনই থানায় আসুন। মধ্যরাত্রে থানায় আসতে বলা হচ্ছে ওস্তাদ রশিদ খানের মতো একজন প্রবাদ প্রতিম শিল্পী এবং তার পরিবারের মহিলা সদস্যদের। সারা পশ্চিমবাংলায় তখন একটা ধিক্কারের ঝড় উঠেছিল এবং আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনি ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন আমরা শুনিনি। তো সেই মমতা ব্যানার্জি বলছেন যে উনি মায়ের মতো। তো সেদিন 2022 7ই ডিসেম্বর যখন ওস্তাদ রশিদ খানের ফ্যামিলি তার পুলিশের দ্বারা এইভাবে অত্যাচারিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, অসম্মানিত হচ্ছেন, তখন মাননীয়া ভূমিকা কী ছিল? উনি কি রশিদ খানের বাড়ি একবার গিয়েছিলেন, গিয়ে ক্ষমা চেয়েছিলেন যে আমার পুলিশ যা আচরণ করেছে আমি তার জন্য ক্ষমা প্রার্থী? উনি কি সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন?
কিংবা আপনাদের মনে থাকবে এই রশিদ খান যখন পদ্মভূষণ পান, ভারত সরকার ওকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেন, তখন দেখবেন যে কিছু গুণী মানুষ তারা অ্যাওয়ার্ড নেননি, পদ্মভূষণ অ্যাওয়ার্ডে বিবেচিত হয়েও নেননি রাজনৈতিক কারণে। এখন এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, কারণ প্রত্যেকটা শিল্পীর গুণী ব্যক্তির এই অধিকার আছে রাষ্ট্রের দেয়া কোনো পুরস্কার নেওয়া বা না নেওয়ার। আবার প্রত্যেকটা গুণী শিল্পীর এই অধিকারও রয়েছে যে সেই সম্মান ভারত সরকারের কাছ থেকে নেওয়ার রাজনীতির মধ্যে না ঢুকে। তো রশিদ খান নিয়েছেন, তার সম্পর্কে তখন যে সমালোচনা এরা করেছিল সেইটা সমালোচনা না বলে তার বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা বলাটা অনেক ভালো। কাজেই মানুষ মারা গেল, আর এর সঙ্গে আমার এমন নিয়মিত যোগাযোগ যে উনি যে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, এই খবরটাও কিন্তু মাননীয়ার কাছে ছিল না। এই মরদেহ নিয়ে যে রাজনীতি, এটাকে আমরা ভয়ঙ্কর ধিক্কার জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি যে সাংবিধানিকভাবে মুখ্যমন্ত্রীর চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানের, সেখানে মরদেহ নিয়ে এই নিন্দনীয় রাজনীতি বন্ধ করুন। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আরও ওস্তাদ রশিদ খানের ক্ষেত্রে গান, স্যালুট বা ইত্যাদির ব্যবস্থা হচ্ছে, কারণ সামনে ভোট। মুসলিমদের কাছে এটা প্রমাণ করতে হবে যে আমি হচ্ছি মুসলিম মসিহা। আপনি দেখবেন বাম আমলে এই মমতা ব্যানার্জি দাবি করেছিলেন যে মুসলিমদের ধর্মভিত্তিক সংরক্ষণ দিতে হবে। তা বাম সরকার সে সময় যথেষ্ট বেকায়দায় পড়েছিল। তা উনি খুব ভালো করে জানতেন যে ভারতবর্ষের সংবিধানে ধর্মভিত্তিক সংরক্ষণ কোনো জনগোষ্ঠীকে দেওয়া যায় না, এটা বেআইনি, এটা সংবিধান বহির্ভূত। তা জেনে উনি দাবি করেছিলেন যাতে ধর্মের সুশ্রুতি দিয়ে মুসলমান সমাজকে বাম সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়। এবং উনি ক্ষমতায় এসে মুসলিমদের 42টার মধ্যে 41টা জনগোষ্ঠীকে ওবিসি কোটায় সংরক্ষিত ঘোষণা করলেন। তার জন্য কোনো রকম অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে হলো না, সোশিও ইকোনমিক সার্ভে হলো না, কারুর মতামত নেওয়া হলো না, একেবারে পিক অ্যান্ড চুজ। তার মনে হলো 42টা জনগোষ্ঠীর মধ্যে 41টাকে সংরক্ষণের মধ্যে ঢুকিয়ে দিলাম। স্বাভাবিকভাবে তাৎক্ষণিকভাবে মুসলিম সমাজ ভাবলো আমাদের জন্য মাননীয়া অনেকটা করেছেন, কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে যে আজকে 30% মুসলিম পশ্চিমবাংলায়, আর এই পশ্চিমবাংলায় সরকারি চাকরিতে মুসলিমরা প্রতিনিধিত্ব করছেন মাত্র 2%। তো উনি জবাব দেবেন যে মুসলিমদের এই এত অল্প প্রতিনিধিত্ব কেন? উনি জবাব দেবেন আজকে তো নিয়োগই নেই। তা যেখানে নিয়োগই নেই সেখানে সংরক্ষণ দিয়ে কি হবে? কালকে উনি বলেছেন পশ্চিমবাংলাকে উনি মক্কা মদিনা করে দিয়েছেন মুসলমানদের, অর্থাৎ মুসলিমদের আর হজ করতে যেতে হবে না, কষ্ট করে পয়সা খরচ করে পশ্চিমবাংলায় আসলেই তাদের হজ হয়ে যাবে, তারা হাজি হয়ে যাবেন। এ কি ছেলে খেলা হচ্ছে মুসলিম সমাজকে এইভাবে? অথচ মুসলিম সমাজের সামগ্রিক মান উন্নয়নের, তাদের শিক্ষার প্রসারের, তাতে তারা যাতে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের উপযোগী হয়ে উঠতে পারে সে ব্যাপারে কোনো রকম ব্যবস্থা কিন্তু এই সরকার করছে না। দেখুন, সবথেকে দুর্ভাগ্যের বিষয়, এই পঞ্চায়েত ইলেকশন চলে গেল বা এখনও হিংসার ঘটনা ঘটছে। আপনি দেখুন, বলতে খুব খারাপ লাগছে, বকটুয়ের ঘটনা দেখুন, ভাঙড়ের ঘটনা দেখুন। মুসলিমরা মারছে, মুসলিমরা মরছে এবং মুসলিমরা জেলে অপরাধের দায়ে পড়ছে। তা মাননীয়া কি চাইছেন? একটা ভোট ব্যাংক হিসেবে মুসলিমদের ব্যবহার করতে হবে। এই জন্যে মুসলিমদের আর্থসামাজিক উত্তরণের কোনো ব্যবস্থা না করে শুধু তাদেরকে ধর্মীয় সুশ্রুতি দিচ্ছেন। ওই দিনই বলেছেন, রাম মন্দির প্রসঙ্গে বোধহয় একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, তা উনি বললেন রাম মন্দির আমার অত সময় নেই। রাম মন্দির নিয়ে অনেক বিতর্ক আছে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে রুটির কাপড়া আর মকান এই সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য ধর্মকে ব্যবহার করছে মোদী সরকার। এবং সুপ্রিম কোর্ট এই রাম মন্দির নিয়ে যে রায় দিয়েছে সে রায় নিয়ে অনেক বিতর্ক আছে, আমার মনেও প্রশ্ন আছে। কিন্তু এইটা তো অস্বীকার করা যাবে না, রাম মন্দির একটা সারা ভারতবর্ষে একটা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে একটা আবেগ। সেই আবেগকে আমি অসম্মান করতে পারি না। হ্যাঁ, রাম মন্দির নির্মাণের বিরোধিতা আমি করতেই পারি, কিন্তু সেই আবেগকে আমি অসম্মান করতে পারি না, তাকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারি না। এই তুচ্ছতাচ্ছিল্য করার কারণ হচ্ছে উনি ধরে নিয়েছেন পশ্চিমবাংলায় হিন্দু জনগোষ্ঠী তো আমাকে ভোট দেবেই, আর এই সব বলে মুসলিম জনগোষ্ঠীকে একটু উৎসাহিত করা, তাদেরকে এটা বোঝানো যে আমি তোমাদেরই লোক। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন,
বুকিং করুন 9733066075। একটা শিল্পীর মৃত্যুর সঙ্গে ধর্মীয় রাজনীতির যে প্রসঙ্গ আপনি উত্থাপন করার চেষ্টা করছেন, আদতে কতটা যুক্তিযুক্ত, এক নম্বর। দ্বিতীয় বিষয় হলো, শেষ যাত্রায় যদি রাজ্য সরকার গ্রাউন্ড স্যালুট দেয়, নিঃসন্দেহে সাধুবাদযোগ্য একটা পদক্ষেপ, কারণ উস্তাদ রশিদ খান শুধু বাঙালির নয়, বাংলার নন, বিশ্বের দরবারে এমন প্রথিতযশা প্রবাদ প্রতিম শিল্পী। ফলে আলটিমেটলি তো সমালোচনার বাইরে বেরিয়েও তো প্রশংসাও তো কিছু ক্ষেত্রে করা যেতে পারে, এবং রাজ্য সরকার সেটাও ডিজার্ভ করে। হ্যাঁ, প্রশংসা করতেই পারতাম যদি ওস্তাদ রশিদ খান জীবিত থাকাকালীন তার এবং তার পরিবারের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন এই সরকার করতেন। আপনি দেখবেন ওস্তাদ রশিদ খান পদ্মভূষণ উপাধি পেয়েছেন, একটা সর্বভারতীয় অ্যাওয়ার্ড, এবং মহামান্য রাষ্ট্রপতি যে টুইট করেছেন শোকবার্তায়, তিনি বলেছেন যে পদ্মভূষণ অ্যাওয়ার্ডই। দেখবেন কালকে মমতা ব্যানার্জির যে টুইট বার্তা বা অভিষেক ব্যানার্জির যে টুইট বার্তা, সেখানে দেখবেন পদ্মভূষণ কথাটার কোনো উল্লেখ নেই। অর্থাৎ সর্বভারতীয় একটা অ্যাওয়ার্ড যে মানুষটা পেয়েছে তার সেই সম্মানের কথাটা উনি উল্লেখ করছেন না। উনি যতদিন জীবিত ছিলেন ওস্তাদ রশিদ খান, তার প্রতি এই 1 বছর আগেই যে চূড়ান্ত অন্যায় অবিচার, বাঙালি হিসেবে লজ্জা হয় আমার, তার জন্য উনি আজ পর্যন্ত, কালকেও কি গিয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন যে রশিদ খানের সঙ্গে আমার পুলিশ এই কাজ করেছিল, আমি লজ্জিত, ক্ষমা প্রার্থী। অর্থাৎ একটা মানুষ মারা গেলে সেই মরদেহ নিয়ে রাজনীতি করব। তারপর একজন মুখ্যমন্ত্রী বারবার বলছেন বডি বডি বডি, কেন মরদেহ বলতে পারেন না? একটু সম্মানের সঙ্গে একজন প্রয়াত মানুষকে সম্মান জানাতে পারেন না? কাজেই এই সরকারের এই বিষয়ে ঠিক প্রশংসা করার আমি যুক্তি খুঁজে পাচ্ছি না। উনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে দুধেল গাই বলেছেন, অর্থাৎ মুসলিম জনগোষ্ঠীকে, যাতে মুসলিম বা অন্য জনগোষ্ঠী, উনি রাম মন্দিরের কথা বলে, আচ্ছা আপনি বলুন তো, রাম মন্দির হচ্ছে, আমি আগেই বলেছি যে এই রাম মন্দির হওয়া নিয়ে আমার মনে প্রশ্ন আছে, কিন্তু এটা একটা আবেগ মানুষের। তো এই রাম মন্দির কিন্তু হচ্ছে সরকারের টাকায় নয়, সেখানে কিন্তু বেসরকারি বিভিন্ন সংস্থা সংগঠন তারা অর্থ তুলে রাম মন্দির করছে। তা উনি দীঘায় জগন্নাথ মন্দির করছেন সরকারি অর্থ ব্যয়ে, কে তাকে এই অধিকার দিয়েছে? রাষ্ট্র কেন ধর্মকে স্পন্সর করবে? এই অধিকার তো তাকে দেয় না। তা তিনি ওখানে জগন্নাথ মন্দিরটা কেন করছেন? ধর্মকে সুশ্রী দেওয়ার জন্যই তো। উনি 70,000 টাকা করে দিচ্ছেন দুর্গাপুজো কমিটিগুলোকে, কেন দেবেন ধর্মীয় অনুষ্ঠানে? কে তাকে দিতে অধিকার দিয়েছে? এই টাকা তো তার ব্যক্তিগত জমিদারির টাকা নয়, এই টাকা তো রাজকোষের টাকা। তা রাজকোষের টাকা উনি এভাবে অপব্যয় করবেন কেন? কেন ধর্মের একটা বিশেষ ধর্মের উদ্দেশ্যে উনি এই টাকা খরচ করবেন? এটা তো সংবিধান তাকে করার জন্য অনুমতি দেয়নি। কাজেই এটা যে ধর্মীয় সুশ্রুড়ি, এটা নিয়ে সন্দেহ থাকার অবকাশ নেই। আর মরদেহ নিয়ে যে উনি রাজনীতি করেন, এটা ওই বাম আমলে তাপসী মালিকের মরদেহ। ভাবুন তো, একটা বাচ্চা মেয়ে, 13-14 বছরের একটা মেয়ে ওই রকম নৃশংসভাবে খুন হয়েছে, তার মরদেহ দেখা যায় না। সেই মরদেহের ফ্লেক্স সারা পশ্চিমবাংলা জুড়ে ছড়িয়ে দেওয়া হলো, কিসের জন্যে? আজকেও ওই তাপসী মালিকের মা বাবা তারা কাঁদেন যে আমার মেয়ের খুনি এবং ধর্ষকদের, প্রকৃত খুনি এবং ধর্ষকদের আজও চিহ্নিত করা যায়নি, ধরা যায়নি, বিচার হয়নি। আজকে 12 বছর হয়ে গেল মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আছে, উনি পুলিশ মন্ত্রী। তা যে দুজনকে ধরা হয়েছিল, একজন শহীদ দত্ত, তিনি সম্প্রতি মারা গেছেন। তা শহীদ দত্ত জামিন পেয়ে গেলেন এই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে। তারপরে সেই জামিন খারিজের ব্যাপারে মমতা ব্যানার্জি সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? উনি তো পুলিশ মন্ত্রী, কেন নেননি? কারণ উনি ভালো করে জানতেন যে শহীদ দত্ত এই ঘটনায় অভিযুক্ত নন, অপরাধী নন, তাকে ফাঁসানো হয়েছে তিনি জানতেন। এবং যে প্রকৃত অপরাধীরা, তাদেরকে উনি 12 বছর ধরে আড়াল করে গেলেন। যদি শহীদ দত্ত প্রকৃত অপরাধী হতেন, তাহলে কেন তার জামিন খারিজের জন্য উনি করেননি, প্রয়াস নেননি ওনার সরকার? কেন এতদিন ধরে উনি চুপ করে রইলেন? এই মরদেহের রাজনীতির আমরা তীব্র বিরোধিতা করি, এবং এই অপসংস্কৃতি থেকে পশ্চিমবাংলাকে বেরিয়ে আসতে হবে। রাইট, আমি এই রশিদ খানের পর্বটা রশিদ খানের এতেই রাখতে চাই। সিঙ্গুর থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে সমালোচনার জায়গা আছে, আমরা নিশ্চয়ই শ্যামলবাবুকে অন্য আরেকটা দিন পাবো। কিন্তু একটা কথা ভীষণ মাত্রায় মনে পড়ে যাচ্ছে, মানুষের মৃত্যু আয়ুতে নয়, কল্যাণপুত কর্মে। রশিদ খান হয়তো তার কর্মের দ্বারাই আমাদের মধ্যে বেঁচে থাকবেন, কিন্তু আজ রশিদ খান আমাদের মধ্যে না থাকলেও তাকে নিয়ে যে রাজনৈতিক চাপানোতে চলছে, সেটা যেন বেঁচে না থাকে, সেই চেষ্টা আপামর বাঙালির করা উচিত, এবং সেই চেষ্টাটা শুরু হওয়া উচিত শাসক দলের তরফ থেকে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরও।